ওকে ধইরা আইল্যান্ডে রাখতেছি, আবার ওর উপরে উষ্টা খায়া আবার ছাত্ররা আমাদের সাধারণ পাবলিকরা পড়ে যেতেছে, আবার লাশটা নিয়ে ওইখানে রাখতেছি, এখানে লাশ পড়ছে ওইখানে লাশ পড়ছে, থুপ করতেছি। আজহারী সাহেব বলেছিলেন যে এক দল খেয়েছে আরেক দল উঠে পড়ে লেগেছে। ভালো কথা বলছেন, আমি ওনার জন্য রাইট। আসলে সর্বোচ্চ মানে আতঙ্কে ছিলাম যে এই ছাত্র জনতা আন্দোলন, যদিও আমার সাথে 7 জন মারা গেছে, মহান আল্লাহ তাআলার রহমত, আমার কিন্তু কোনো গুলি লাগেনি, সবাই পালিয়ে গেছে। আমি কিন্তু যখন যেখান থেকে দেখলাম যে গুলি আসতেছে আমি ওইদিকে অগ্রসর হলাম। আমি নিজে ওই প্রশাসনকে প্রতিহত করছি এবং আমার সাথে একজনকে মারা গেছে মকবুল নামে, কাঁধে নিয়ে ঘ্যাস লেগে তারপর তাকে ফায়ার করছে পুলিশ ডাইরেক্ট। আমি মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব ছাত্রদল মিরাজ। আমি গত 2 বছর যাবত দায়িত্বপ্রাপ্ত আছি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে এই দায়িত্ব অর্পণ করেছেন। 2 বছরের অধিক সময় ধরে দায়িত্ব আছে যুবদল মহানগরে। রাজনৈতিক জীবনে আসা হলো আমি ছোটকাল থেকে, আমার পুরা পরিবার, আমার বড় ভাই, আপন বড় ভাই, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে জাগো দল করেছেন এবং আমার আপন ফুপা পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানে অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন এবং ডেপুটি স্পিকার ছিলেন। সেই সুবাদে আমার বড় ভাইকে ছোটকাল থেকে দেখতেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শিকভাবে ওনার সাথে দল করে আসছেন, আমি তখন করেছিলাম। তারপর উনি বৃহত্তম ঢাকা, বৃহত্তম মিরপুরের সে প্রতিষ্ঠাতা, যুবদলের প্রতিষ্ঠাতা এবং নির্বাচিত যুবদলের সভাপতি ছিলেন। তার পরক্ষণে বৃহত্তম মিরপুরের থানার সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন, পরবর্তী ঢাকা মহানগর উত্তরের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। এই সব কিছুর উপর ডিপেন্ড করে 96-এ যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, যখন দল ক্রান্তিকার বিরাজ করতেছে আন্দোলন সংগ্রামে, জানেন যে অসহযোগ আন্দোলন ছিল তখন, যে অসহযোগ আন্দোলন চলাকালীন সময় যে রাজপথে যে আন্দোলন চলছিল, তো ওই আন্দোলনে আমি ফার্স্ট ইয়ারে পড়ি, যখন ইয়াং ছিলাম, ওই ফার্স্ট ইয়ারে পড়ার কারণে আমাদের একটা সাবজেক্ট ছিল যে আন্দোলনরত অবস্থায় আমি ওখানে অবস্থান করেছিলাম। তার পরক্ষণে যখন 96-এ 12ই জুন শেখ হাসিনার সরকার ক্ষমতা আসে, 22 বছর পর সম্ভবত বা 20 বছর পর, ওই যে আন্দোলনের ধারাবাহিকতার যে ছবিগুলি, সে তখন হাসিনা বিএনপি সরকার যাওয়ার পর যখন হাসিনা সরকার আসে, তখন ওই আন্দোলনরত ছবিগুলি আমি যেহেতু বৃহত্তর মিরপুরের বিএনপির প্রতিষ্ঠাতা নির্বাচিত সেক্রেটারির ভাই, সে সুবাদে ওই আন্দোলনকারী ছবিগুলি আমাকে সারা বাংলাদেশ, বিপন্ন ধারা বাংলাদেশ নামে আওয়ামী লীগ সরকারকে পোস্টার করলো, কয়েক লক্ষ পোস্টার ছাপিয়েছিল সারা বাংলাদেশে। পোস্টার এক একটা সাইজ 3 ফিট বা 4 ফিট হবে সম্ভবত, নাম ছিল বিপন্ন ধারা বাংলাদেশ। তো ওই মুহূর্তে জনকণ্ঠ পত্রিকা একটা ছিল, জনকণ্ঠ পত্রিকা প্রতিদিন আমার ছবি দিত যে এদেরকে ধরিয়ে দিন, বিএনপি এদেরকে ধরিয়ে দিন। তারপরে আমি ছাত্রদল করতাম। ছাত্রদল করার কারণে নাসির পিন্টু ভাই আমাকে বললো যে আপাতত তুই দেশে থাকিস না, বাইরে চলে যা। তা আমি বাইরে ছিলাম। বাইরে থাকা অবস্থায় যখন আবার 2001 সালে বিএনপি যখন আবার ক্ষমতা আসলো, আমি যখন আসার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, তখন এই জামাত, এই কিছু লোক বিএনপি, এই মানে সবাই মিলে আমাকে আর দেশে আসতে পারিনি। বিএনপির সময় দেশে না আসার কারণে 111 আমি দেশে আসছি। 111 থেকে শুরু করে এই হাসিনা এই 16 বছর থাকাকালীন সময় আমি রাজপথে ছিলাম। মানে বিএনপি সুসময় আমি থাকতে পারিনি। এই যাবৎ একেবারে 1900, তখন ছোট ছিলাম, ওই থেকে শুরু করে এই পর্যন্ত বিএনপি সুসময় আমি ছিলাম না। এখন দেখা যায় অনেকে মনে করেন যে সুসময় ছিল, দুঃসময় ছিল না। আমার ক্ষেত্রে কিন্তু ওইটা হয়নি। আমি বরাবরই 111 থেকে শুরু করে বাইরে থেকে এসে যখন ব্যবসা বাণিজ্য করা শুরু করেছি, দলের পাশ দিয়ে দলকে সাপোর্ট দিয়েছি। ওই সুবাদে আবার মনে করেন যে হাসিনা সরকার যখন আসলো, আমাকে আবার টপ অফ দ্য লিস্টে আমার মামলাগুলো আবার তারা দিতে রাখলো। আমি একটু দল থেকে দূরে ছিলাম, মানে পাশাপাশি দলকে সহযোগিতা করতেছিলাম, যেহেতু ব্যবসা বাণিজ্য করেছি, দলের সুসময় আমি ছিলাম না। আমি ওই মুহূর্তে তখন আবার কি করলো, আওয়ামী লীগ যখন ক্ষমতা আসলো 2009 সালে, আবার আমার নামে মামলা দিতে লাগলো।
তো আমি বরাবরই আন্দোলনরত অবস্থায় মাঠে ছিলাম। আপনারা দেখেছেন যে সবসময় আমি প্রথম সারিতে থাকার চেষ্টা করেছি, ওখানে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি আরকি। হ্যাঁ, হামলার শিকার হয়েছি তো অবশ্যই। ২০১৮ সালের নির্বাচনে, অ্যা ২০১৪ সালে আমি একবার গুম হয়েছিলাম। ৫ দিন পর আমাকে ওই যে পাইকপাড়ায় একটা ম্যানহোলের সামনে ফেলে রেখে দিয়েছিল। ৫ দিন পর অজ্ঞান অবস্থায়। বিভিন্ন পত্র-পত্রিকা আসছে। তারপর ২০১৮ সালের নির্বাচন ৩১শে ডিসেম্বর যখন নির্বাচন হলো, ৩১শে ডিসেম্বর নির্বাচনে যখন মানে চারপাশে সবাই তো নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু ভোট কেন্দ্রে কেউ যাইতে পারেনি। আমি ভোট কেন্দ্রে সাহসীর সাথে ভোট কেন্দ্রে গিয়েছিলাম। তখন ভোট কেন্দ্রে যাওয়ার কারণে আমাকে এই সেনাবাহিনী এবং বিডিআর, তারপর র্যাব, পুলিশ প্রশাসনের সামনে আমাকে আক্রমণ করা হয়েছিল। তো বিভিন্ন পত্র-পত্রিকা আসছে ১৮ সালের নির্বাচনের ব্যাপারে। গুমটা আমি মিরপুর ফেয়ার প্লাজা মার্কেটের ডিরেক্টর। নামার সাথে, সাথে আমাকে অনেকের থেকে বলা হয়েছিল যে বিএনপি নেতাকর্মীদের জন্য আমি সহযোগিতা না করি। আমি তো একসময় ছাত্রদল করতাম। এসে ব্যবসা-বাণিজ্য ধরেছিলাম, পাশাপাশি সহযোগিতা করতাম। এই কারণে তখন আওয়ামী লীগ পিরিয়ড ছিল। আমাকে এখান থেকে যখন আমি কোঅপারেটিভ মার্কেটে যেখানে ছিলাম, মাইক্রোতে আমার জোর করে তুলে নিয়েছিল। জোর করে ৪ দিন পর আমাকে পাইকপাড়া একটা ম্যানহোলের সামনে ফেলে রেখে গেছিল। আসলে সর্বোচ্চ আতঙ্কে ছিলাম যে এই ছাত্র জনতা আন্দোলনে। যে আমার ছেলেটা কলেজে পড়ে, যে আমার প্রভাব আবার ছেলের উপর পড়ে কিনা। ওই ক্ষেত্রে ছেলেকে আমি নিজেই তো প্রায় ১৪ বছর যাবৎ বাসায় থাকতে পারি নাই। বিভিন্ন জায়গায় ছিলাম। মাঝে মধ্যে বাসায় এসেছি, আবার চলে গিয়েছি। এই ছাত্র জনতা আন্দোলনে যেভাবে দেখা যাইতেছে, যে যাকে পারে মেরে ফেলতেছে। ঠিক না? প্রশাসন একেবারে ঘর থেকে টেনে, টেনে মেরে ফেলতেছে। ওই অবস্থায় আমি আমার ছেলেকে নিয়ে খুবই আতঙ্কে ছিলাম। ছেলেকে আমি সরিয়ে রেখেছিলাম। আমি ফ্যামিলির সাথে দেখা করার সময়, ফ্যামিলিকে টাইম দেওয়ার সময় ফ্যামিলি ওই পর্যায়ে ২ বার অ্যারেস্ট হয়েছিল। ফ্যামিলি কে ডাকছি, আসতেছে, এর মধ্যে আমি অ্যারেস্ট। এর মধ্যে ২ বার অ্যারেস্ট হয়েছিলাম ফ্যামিলিকে। আর এই যাবৎ আমি প্রায় ৮ বারের মতো জেলে গিয়েছি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আমানুল্লাহ আমান এবং আমিনুল হককে দিয়ে যখন নতুন মহানগর কমিটি ঘোষণা করেছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তখন প্রথমে ১৭ই আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাধিস্থলে যখন শ্রদ্ধা নিবেদনকালে তখন পুলিশ কিন্তু অতর্কিত হামলা চালায়। তখন আমরা সবাই যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠন, ১১টা অঙ্গ সংগঠন যেখানে উপস্থিত ছিলাম। আপনারা মিডিয়ারা ওখানে উপস্থিত ছিলেন। আপনারা যাচাই করে দেখতে পাবেন, তখন ম্যাক্সিমামই কিন্তু পালিয়ে গিয়েছিল। এই পুলিশের অতর্কিত গুলি বর্ষণে যেভাবে উল্টাপাল্টা গুলি করতেছিল, সবাই পালিয়ে গেছে। আমি কিন্তু যখন যেখান থেকে দেখলাম যে গুলি আসতেছে, আমি ওদিকে অগ্রসর হলাম। ওদিকে অগ্রসর হয়ে আমার সাথে আমিনুল ভাইও ছিল। পরে তো উনি তো অনেক গুলিবিদ্ধ হয়েছিলেন। আমি অগ্রসর হয়ে পুলিশের সাথে কিন্তু ফেস টু ফেস ফাইটিং করেছি। ১০ই ডিসেম্বর যে মহাসমাবেশ ঘোষণা করেছিল বিএনপি পার্টি অফিসের সামনে, তো ওই মহাসমাবেশকে পণ্ড করার জন্য আওয়ামী লীগ সরকার তখন অনেকভাবে ষড়যন্ত্র করেছে। শরৎ বিজ্ঞানের প্রোগ্রাম দিতে হবে, এখানে করতে হবে, ওখানে করতে হবে, পার্টি অফিসের সামনে দেওয়া যাবে না। আমরা কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু একতরফা কিন্তু নির্দেশনা দিয়েছেন, আমরা যদি মহাসমাবেশ করি পার্টি অফিসের সামনেই করব। আমরা কিন্তু ওই সুবাদে সেখান থেকে কিন্তু ২-৩ দিন আগে থেকে অবস্থান করতেছিলাম। হঠাৎ করে ৭ই ডিসেম্বর হঠাৎ করে কিন্তু পুলিশ সেই ১৭ই আগস্ট যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাধিস্থলে যে অতর্কিত গুলিবর্ষণ করলো, সেই ৭ই ডিসেম্বর সে একই রূপে আবার নয়াপল্টনে কিন্তু আমাদের উপর গুলিবর্ষণ করা শুরু করলো। আমি কিন্তু ওই গুলিবর্ষণে আমি নিজে উপস্থিত ছিলাম। আমি আমার নেতাকর্মীদেরকে নিয়ে তখন কিন্তু আমি ঢাকা মহানগরের তেজগাঁ জোনের টিম প্রধান দায়িত্ব পালন করছি, মহানগরের জয়েন্ট কনভেনর ছিলাম। তখন কিন্তু আমি নিজে ওই প্রশাসনকে প্রতিহত করছি এবং আমার সাথে একজনকে মারা গেছে মুকবুল নামে। কাঁধে নিঘাস লেগে তারপর তাকে ফায়ার করছে পুলিশ ডাইরেক্ট। তো ওই আন্দোলনে পুলিশ দেখতে পাবেন বিবিসি সহ আল জাজিরা সহ বিভিন্ন নিউজে কিন্তু আমার নিউজে আসছে আমার ছবি ভিডিও, যে আমি কিন্তু একটা গাড়ি আসতেছে, পুলিশের গাড়ি গুলি করতে করতে আমি কিন্তু সামনে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়েছিলাম, যদি মারতে হয় আমার উপর দিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তারপর ডাইরেক্ট সে চাইনিজ রাইফেল দিয়ে ফায়ার করছে, লাগাইতে পারে নাই। সে চেষ্টা করছে আমার উপর দিয়ে গাড়ি উঠিয়ে নিয়ে যাবে।
এই ধরনের আন্দোলন, তারপর আপনারা দেখেছেন যে ছাত্র জনতা আন্দোলনে মিরপুর 10 নম্বরে আমার দায়িত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই 10 নম্বরটা সারা বাংলাদেশের মধ্যে এমন একটা এলাকা ছিল, এত 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 যে ক্যাডার বাহিনী আওয়ামী লীগের এবং স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, আওয়ামী লীগ সহ এই এলাকাটা 3টা থানার মূল কেন্দ্রস্থল ছিল মিরপুর 10। এখানে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি যেহেতু আন্দোলন সংগ্রাম ছোটকাল থেকেই আমি রাজপথে প্রথম সারিতে আন্দোলন করে এসেছি, আমার কাছে কিন্তু তেমন জটিল মনে হয়নি। যদিও আমার সাথে 7 জন মারা গেছে, মহান আল্লাহ তাআলার রহমত, আমার কিন্তু কোনো গুলি লাগেনি, ছিটাগুলি কি ছিলে গেছিল। কিন্তু আমার কাছে এত কঠিন মনে হয় না, কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু কন্টিনিউ আমার কাছ থেকে মেসেজ নিয়েছি 10 নম্বর কি অবস্থা। সারা বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেছে 10 নম্বর তখন কিন্তু স্বাধীন হয়নি। এই স্বাধীন করতে করতে বিকাল 5টা আমার লেগে গেছে। কি পরিমাণ যুদ্ধহত অবস্থা যে ছিল, লাশ আমাকে ওভারটেক করে আমার পিছের জন্য গুলি লেগে গেছে, ওকে ধইরা যে হাসপাতালে পাঠাবো স্পট ডেট, ওকে ধইরা আইল্যান্ডে রাখতেছি, আবার ওর উপরে উষ্টা খায়া আবার ছাত্ররা আমাদের সাধারণ পাবলিকরা পড়ে যেতেছে, আবার লাশটা নিয়ে ওইখানে রাখতেছি, এখানে লাশ পড়ছে ওইখানে লাশ পড়ছে, থুপ করতেছি। ওখান থেকে যে অ্যাম্বুলেন্সে নিয়ে যাব বা অ্যাম্বুলেন্সে উঠাবো বা হাসপাতালে নিয়ে যাবো, এই ধরনের কোনো পরিবেশ ওইখানে ছিল না। আপনারা দেখেন 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযোদ্ধাদের কাছে কিন্তু রাইফেল ছিল, প্রতিহত করার একটা ব্যবস্থা ছিল। তখন কিন্তু এই রাস্তাঘাট ছিল না, এই মানে খোলা বন জঙ্গল ছিল। এসে পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু অ্যাটাক করে মুক্তিযোদ্ধারা কিন্তু চলে যেত। এই যে মুক্তিযুদ্ধ আমরা করেছি, যে 2000 এই যে জুলাই আগস্টের যে আন্দোলনটা আমরা করেছি, এই জুলাই আগস্টের আন্দোলন আমাদের কাছে ইট ছাড়া কিছু ছিল। এই ইট দিয়ে আমরা প্রতিহত করেছি। মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সারা বাংলাদেশ থেকে অস্ত্র কালেকশন করে আওয়ামী লীগ ওইখানে স্কুল বানিয়েছে। ওরা 2 হাত দিয়ে ফায়ার করছে, যে আল্লাহ রহমত আমার গায়ে কিন্তু লাগেনি। আমি কিন্তু সামনের কাতারে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছি। এই যে আন্দোলনের কথা বলে ভাষা প্রকাশ করার মতো না। ওইখানে এখন তখনও দেখেন যে আমি মসজিদে মাইকিং করে আমি কখন আসবো এই অপেক্ষায় ওই এলাকার মানুষজন ছিল, যে ওই মিরাজ ভাই কখন আসবে। আমি এসে মসজিদে মাইকিং করে তারপর অ্যাটাক করতাম। ওরা কিন্তু সকাল থেকে বসে থাকতো 10 নম্বর গোলচক্করে, সকাল ভোর থেকেই পুলিশ সহ আওয়ামী লীগেরা বসে থাকতো, দখল করে বসে থাকতো। আমি আসতাম মসজিদে মাইকিং করে এক করে অ্যাটাক করতাম। আমার আন্দোলনরত অবস্থায় সেনাবাহিনীর পক্ষ থেকে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আমাকে মেসেজ দিতেছিল যে আপনারা কোনোভাবেই কিন্তু আন্দোলন থামাবেন না, কে বা কাহারা। কিন্তু যখন যেদিন স্বৈরাচারী সরকারের পতন হয় 5ই আগস্ট সকালবেলা সেনাবাহিনী যখন ছিল, আমি তখন সকালবেলা আসি, কেউ নাই, 10 নম্বরে কেউ নাই, বৃষ্টি অনেক। আমি মসজিদে মাইকিং করে যখন নামতেছিলাম, তখন সেনাবাহিনী গুলি করা শুরু করলো। একটা গুলি আমার এই হাতের এখান দিয়ে ঢুকে আরেকজনের মানে দেওয়াল ঘেঁষে আরেকজনের রান দিয়ে ঢুকে মুরব্বীর এখান দিয়ে বেরিয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম যে সেনাবাহিনী তো আমার পক্ষে ছিল, আমাদের পক্ষে, গুলি কেন করলো। এই যে অবস্থা, আসলে আন্দোলনটা তো কিভাবে হয়েছে, কিভাবে স্বাধীন হয়েছে, যারা আন্দোলন না করছে তারা বুঝতে পারবে না। এখন অনেকে দেখা যায় যে হাইব্রিড এসে বলতেছে, বা এই যে দখলদারিত্ব একটা নিউজ শোনা যাচ্ছে যে এই দখল হচ্ছে ওই দখল হচ্ছে। মূলত যেহেতু আমার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এত দূরে থাকে, উনি আমাদের দক্ষতা কি উপলব্ধি করতে পেরেছে, যে যারা এই 16 বছর আন্দোলন করেছে, ত্যাগ দিয়েছে, নিপীড়ন নির্যাতন সহ্য করেছে, এই ধরনের নেতা কর্মীরা কোনো দখলবাজি যেতে পারে না। আজহারী সাহেব বলেছিলেন যে এক দল খেয়েছে আরেক দল উঠে পড়ে লেগেছে। ভালো কথা বলছেন, আমি ওনার জন্য রাইট। কেন? সে সঠিক কথাই বলেছেন। কেননা যারা এই যে মার্কেট দখল করছে, যারা মসজিদ দখল করছে, মাদ্রাসা দখল করছে, ব্যাংক ডাকাতি করছে, উনি হয়তো ওনাদেরকে ইঙ্গিত করেছেন আমার মনে হয়। না হলে খেয়েছে কারা? আপনাদের বিএনপি কোথায় গিয়েছে? বিএনপি তো কোথাও যায় নাই। আপনারা যাচাই করে দেখেন,
কারা মার্কেট দখল করেছে, কারা এই যে শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে, মাদ্রাসা দখল করেছে। উনি কিন্তু বিএনপির কথা বলেন নাই। উনি নিজেই বলেছেন, আবার বিবৃতি দিয়েছেন যে আমি কোনো দলকে বলি নাই। তাহলে কাকে বলেছেন ওনাকে বলতে হবে। উনি এটা বলতে হবে, এই কথাটা উনি কাকে বলেছেন। কোনো না কোনো দলকে তো সে বলেছেন। তাহলে তাহলে মার্কেট মাদ্রাসা এগুলো সব দখল করতেছে জামাত। ব্যাংক দখল করতেছে জামাত। তাহলে উনি জামাতকে বলেছেন। এবং আপনি আরেকটা বিষয় দেখেন, এই যে ক্রিকেট খেলোয়াড় সাকিব, তারপর মাশরাফি, তারপর এই যে আজহারি সাহেব, ওনারা বাংলাদেশের সম্পদ। আমরা ওনাদেরকে ওন করি। ওনাদের কাছ থেকে অনেক শিক্ষার নেওয়ার আছে আমাদের বাংলাদেশের মানুষের। আপনি সাকিবকে দেখেন, সে অলরাউন্ডার, সারা বিশ্বে তার নাম আছে। সে এখন সাকিবকে কেন দেখতে পারে না? সাকিব একটা আওয়ামী লীগের একটা এমপি, যার কারণে একটা পক্ষ তার কাছ থেকে দূরে সরে গিয়েছে। অবশ্যই দেশের মানুষ তো চায়। আপনি দেখেন আজকে জামাতের জন্য আমরা কি না করেছি। জামাতকে এত চাপের মুখেও, হ্যাঁ, এত চাপের মুখে, আন্তর্জাতিক চাপ, দেশীয় চাপ, এত চাপের মধ্যে কিন্তু জামাতকে আমার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আগলে রেখেছিলেন যে জামাতের সাথে যেহেতু আমরা আছি, ওদের সাথে থাকবো, ওদেরকে আমাদের কাছ থেকে দূরে সরাবো না। আপনারা দেখেন বর্তমান যে অবস্থা, জামাতের যে বড় বড় নেতাদের যে ফাঁসি দিয়েছিল, আমরা কিন্তু সবাই দুঃখ প্রকাশ করেছি। মানে দলমত কি, এক আমলিক পন্থী বাদে যারা ছিল সবাই দুঃখ প্রকাশ করেছে। একেবারে নিপীড়ন নির্যাতন চালিয়ে একটা ভালো মানুষদেরকে যুদ্ধপরাধী দোষ চাপিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। আজকে দেখেন জামাত চাচ্ছে আমলিকে মাফ করে দেওয়ার জন্য। আমলিকে সব কিছু মাফ। আমরা যদি মাফও করি, এই দেশের মানুষ তো মাফ করবে না। এই দেশের মানুষ চায় যে দীর্ঘ 16-17 বছর যে নিপীড়ন নির্যাতন এই আওয়ামী লীগ শেখ হাসিনা চালিয়েছে, গুম করেছে, খুন করেছে, সেসব পরিবার এই হাসিনাকে ফাঁসি যাচ্ছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার বলে এখন অনেকে কিন্তু এখন আপনি ওই গুম পরিবারদের কাছে যান, তার বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে, ছোট কোলের বাচ্চাকে রেখে তার বাবাকে গুম করা হয়েছে। আজকে ওই মেয়ে বিয়ের বয়স, এত বড় হয়ে গেছে, কিন্তু বাবা আছে কিনা নাই, ইন্না নিল্লায় পড়বে কিনা পড়বে না, এই মেসেজটাও আমরা দিতে পারছি না, এবং এই প্রশাসন দিতে পারছে না যে পরিবারকে তোমরা আপাতত ইন্না নিল্লায় বলো তোমার বাবা নাই। সেসব পরিবার কি বলবে? সেসব পরিবার তো অবশ্যই শেখ হাসিনা ফাঁসি যাবে, তার নেতৃত্বে তো এত গুম হয়েছে, খুন হয়েছে, অবশ্যই ফাঁসি চাই আমরা আপামর জনতা, দেশের মানুষ।